আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ভারতবর্ষের ইতিহাসে তুগলক বংশের শাসন নিয়ে আলোচনা করব। খলজি বংশের শাসনের পরে তুগলক বংশ কিভাবে এতদিন ভারতবর্ষ পরিচালনা করছে। আরেকটা বিষয় হচ্ছে খলজি বংশ কিন্তু বাংলাতে আক্রমণ করে নাই, কিন্তু তুগলক বংশের শাসকরা কিন্তু বাংলাতে আক্রমণ করছে। আবার এই সময় বাংলা কিন্তু স্বাধীনও হয়ে গেছিল। তো সব ইন্টারেস্টিং তথ্যগুলো আজকে আমরা ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু করি আমরা। তুগলকদের ক্ষমতারোহণ আলাউদ্দিন খলজির মৃত্যুর 4 বছরের মধ্যে খলজি বংশের অবসান ঘটে। এই বংশের শেষ সুলতান কুতুবউদ্দিন মোবারককে হত্যা করে খসরু মালিক নামে একজন আমির ক্ষমতা দখল করে। খসরু সিংহাসনে বসার পরে খুব খারাপ হীন মানসিকতার পরিচয় দেয়। সে কি করে, খলজি বংশের অনুরক্ত যত আমির আছে এদেরকে হত্যা করে, যে খলজি বংশের কি রাখবো না, কোনো নাম চিহ্নই রাখবো না, এবং নিজ বংশের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে, নেপোটিজম যেটাকে আমরা বলি। এ সময় দিল্লির আইন শৃঙ্খলার চরম অবনতি হয়, ইসলামের অবমাননা শুরু হয়, ফলে মুসলিম আমিররা খসরুর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। আচ্ছা, জুনা খান, এই জুনা খানটা পাবেন আপনারা সামনে। জুনা খান হচ্ছে মোহাম্মদ তুগলক বা মোহাম্মদ বিন তুগলক জুনা খান। হ্যাঁ, এই কিন্তু পরবর্তীতে শাসক হয়, কিন্তু ইভেন তুগলক বংশের বেশ আলোচিত একজন বাদশা। জুনা খান এ সময় দিল্লিতে আমিরে আকুর পদে নিয়োগ করতেন, যে আস্তাবলের প্রধান হিসাবে। তিনি পিতা গাজী মালিকের সাথে পাঞ্জাবে দেখা করে পুরো পরিস্থিতি জানান, যে পরিস্থিতি খুবই খারাপ। ফলে গাজী মালিক দিল্লিতে অভিযান পরিচালনা করে খসরুকে হত্যা করে। গাজী মালিক খলজি বংশের উত্তরাধিকারকে ক্ষমতায় বসানোর অনুরোধ করে। উনি খসরুকে হত্যা করে খলজি বংশের কাউকে, যে জালালউদ্দিন খলজি বা আলাউদ্দিন খলজি বা এর পরবর্তী যারা আছে তাদের কাউকে ক্ষমতায় বসানোর অনুরোধ করে। কিন্তু যোগ্য কোনো প্রতিনিধি না থাকায় আমিররা গিয়াসউদ্দিন তুগলককে ক্ষমতায় বসান, যে ভাই আমাদের কোনো যোগ্য প্রতিনিধি নেই, আপনিই আসেন। আমরা যেমন দেখেন বিদেশ থেকে লোক এটা বসাইতেছি, এই টাইপের। এইভাবে দিল্লিতে তুগলক শাসন প্রতিষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন তুগলক প্রথমে শুরু করেন। তুগলক বংশটা কটুক ছিল, দেখেন এই পুরাটাই কিন্তু তুগলক শাসন, এই পুরাটাই কিন্তু তুগলক শাসন। ঠিক আছে, এই তুগলক এগুলো ম্যাক্সিমামই কি আলাউদ্দিন খলজি জয় করছে। আর এই সাইড দিয়ে দেখেন বাংলার কিছু জায়গা আছে, এই বাংলার যে মেইন সোনারগাঁ বা এই সপ্তগাঁও, এগুলা কিন্তু দখল করতে পারেনি তুগলকরা। আচ্ছা, তুগলক রাজাদের কৃতিত্ব দেখেন। গিয়াসউদ্দিন তুগলক দিল্লিতে তুগলক শাসন প্রতিষ্ঠা করেন, ভূমি ব্যবস্থার পুনর্বিন্যাস করেন, উৎপাদিত ফসলের উপর রাজস্ব নির্ধারণ করেন। আমি যদি পুরো অধ্যায়টা নাও পড়ি সমস্যা নেই, আমি এই ছকটা পড়লে আমার জন্য এনাফ। দ্রুত ডাক ব্যবস্থার উন্নতির জন্য তিনি উলাক প্রথা চালু করেন, কৃষকের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করেন। বাংলায় বিদ্রোহ দমন করার সাফল্যে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দিল্লিতে মারা যান। মোহাম্মদ তুগলক ইনি প্রায় ২৬ বছর শাসন করছে। ১৩ বছর সাফল্যের সাথে ছিল, ১৩ বছর ব্যর্থতার সাথে ছিল। দেবগিরিতে রাজধানী স্থানান্তর, খোরাসান অভিযান, তামার মুদ্রার প্রচলন, কারাচিল অভিযান ইত্যাদি কারণে উনি বেশ সমালোচিত হন। তার আমলে বিভিন্ন রাজ্য স্বাধীনতা ঘোষণা করে। বিশেষত এই যে আলাউদ্দিন খলজি যে দক্ষিণ ভারত জয় করে আসছিল, এই দক্ষিণ ভারতের সবাই স্বাধীনতা ঘোষণা করে। ফিরোজ শাহ তুগলক বাংলা পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হন। শামসুদ্দিন ইলিয়াস শাহর সাথে ওনার বারবার লড়াই হয়, তার ছেলের সাথেও হয়, সিকান্দার শাহর সাথে। তো একডালা দুর্গ একটা জায়গা পাবেন, এই একডালা দুর্গে আশ্রয় নিয়ে কি এই ফিরোজ শাহ তুগলক পরাজিত হয় বা যুদ্ধ জয় করতে পারে নাই। বাংলার স্বাধীনতা মেনে নেন, সমগ্র সাম্রাজ্যের জায়গিরে বিভক্ত করেন, অতিরিক্ত সব ধরনের কর তুলে নেন, খুচরা মুদ্রা আদুলি সিকি আমরা যে দেখি এগুলো চালু করেন। ভারতের সেচ ব্যবস্থার জনক, চাকরি দপ্তর, দারুসাফা হসপিটাল, বিবাহ দপ্তর, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন। তার আমলে যুদ্ধ বিগ্রহ ছিল না, নাগরিকরা বেশ শান্তিপূর্ণ জীবনযাপন করত। মাহমুদ শাহ এর অযোগ্য একজন শাসক ছিলেন। তার আমলে তৈমুর লং ভারত আক্রমণ করে ব্যাপক লুটপাট করে, তার মাধ্যমে তুগলক বংশের পতন ঘটে। তো মোটামুটি এই চারজন তুগলক বংশের ক্ষেত্রে বেশি পরিচিত। এবার দেখেন যে তুগলক বংশের শাসন পরিধি কতটুকু ছিল, আমরা এবার বিস্তারিত চলে যাই। দেখেন গিয়াসউদ্দিন তুগলক কি করছে। আলাউদ্দিন খলজির অধীনে তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। মোগল আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে সুলতানের সুনজরে আসেন, এই জন্য তাকে গাজী উপাধি দেওয়া হয়। গিয়াসউদ্দিন তুগলককে গাজী উপাধি দেওয়া হয়। গাজী বলা হয় যারা যুদ্ধক্ষেত্র থেকে সাহসের সাথে বেঁচে ফিরে, তাদেরকে বলা হচ্ছে গাজী।
সিংহাসনে বসে তিনি বেশ প্রতিকূলতার সম্মুখীন হন। একটা হচ্ছে মোবারক শাহ খসরুর দুর্বল শাসনে দিল্লির কর্তৃত্ব বেশ শিথিল হয়ে পড়ে, সীমান্তবর্তী অঞ্চলগুলো ক্রমেই খারাপ হতে থাকে, সোনারগাঁ লখনৌতিতে প্রায় স্বাধীন শাসন শুরু হয়। ঠিক আছে, বাহাদুর শাহ নামে একজন শাসক ছিল, আমরা যখন হচ্ছে বাংলার ইতিহাসটি আলোচনা করব তখন এটা পাবো। বাহাদুর শাহ এই স্বাধীনতাগুলো ঘোষণা করেন। গিয়াসউদ্দিন আলাউদ্দিনের কঠোর নীতি কিংবা মুবারক খিলজির অতি নমনীয় শাসন নীতি পরিহার করে তিনি মধ্যপন্থা অবলম্বন করেন। তিনি খলজি আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন, খলজি আমলের পদমর্যাদা বহাল রাখেন। মানে নেপোটিজম ও নিজের বংশের ক্ষেত্রে না করে খলজি বংশের প্রতি অনুরক্ত ছিলেন। আলাউদ্দিনের দুর্বল উত্তরাধিকার ও খসরুর সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতি লাঘবের চেষ্টা করে, যারা তার কাছ থেকে উপহার পাইছিল এই উপহার ফেরত দিতে বাধ্য করে। এই জন্য নিজামুদ্দিন আউলিয়া, শাইখ নিজামুদ্দিন আউলিয়া তাকেও কিন্তু খসরু উপহার দিছিল, এই উপহারটা কিন্তু গরিবদের মধ্যে উনি বিলাই দিছে। এইটা নিয়ে হচ্ছে ওনার সাথে হচ্ছে একটু মনোমালিন্য সৃষ্টি হয়। অবদান দেখেন, কৃষিক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির জন্য ভূমি ব্যবস্থার পুনর্বিন্যাস ঘটান। তখন ভূমি রাজস্বর সাথে তিনটা শ্রেণী জড়িত ছিল। একটা হচ্ছে সাধারণ কৃষকরা জড়িত ছিল, একটা হচ্ছে গ্রামের প্রধান জড়িত ছিল, মনে করেন চেয়ারম্যান, আর একটা হচ্ছে প্রাদেশিক শাসক, ধরেন ডিসি। মানে কৃষক, চেয়ারম্যান আর হচ্ছে ডিসি জড়িত ছিল। এখন সমস্যাটা কি দেখেন, রাজস্বের হার অত্যাধিক হওয়ার ফলে কৃষক চাষাবাদের বিকল্প জীবিকা অনুসন্ধান করা শুরু করছে, যে ঠিক আছে চাষাবাদ করলে যেহেতু এত ট্যাক্স দিতে হয়, আমি চাষাবাদ করবো না, অন্যভাবে দেখি ইনকাম করার ট্রাই করি, এটাই। আচ্ছা, মোকাদ্দমের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া, মানে চেয়ারম্যানের সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার কারণে রাজস্ব সংগ্রহে তারা নিরুৎসাহিত করে। আপনি এখন ট্যাক্স দিতে যান, দেখবেন ইনকাম ট্যাক্স অফিসারের ঘুষ দিলে ট্যাক্স কমে যায়, ঠিক এই টাইপের। আর মধ্যস্বত্বভোগীদের অবর্তমানে মুক্তিদের পক্ষে, এখন ডিসির পক্ষে তো এসে কৃষকের কাছ থেকে কি নেওয়া সম্ভব না, মানে কি বলে এটাকে, রাজস্ব নেওয়া পসিবল না ডিসির পক্ষ থেকে, সে তো সবাই চিনি না। এটাই বলতেছে মধ্যস্বত্বভোগী, মানে এই যে মুকিদ বা ওই যে চেয়ারম্যান না থাকার কারণে তাদের পক্ষে ভূমি রাজস্ব আদায় করা দুঃসাধ্য হয়ে পড়ে। তিনি ভূমি ব্যবস্থার পুনর্বিন্যাস করে তিন শ্রেণীর মধ্যে দায়িত্ব বন্টন করে দেন। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব আদায়ের পরিবর্তে কি বলতেছে, কৃষি জমিতে উৎপন্ন ফসলের উপরে রাজস্ব চালু করেন। মানেটা কি, এটা মনে করেন আমার জমি আছে 10 বিঘা, এই 10 বিঘার উপর আমার রাজস্ব আসছে, তো মানে জমিতে চাষাবাদ করেন আর না করেন 10 বিঘা জমির উপর রাজস্ব আসবে, এইটা উনি বাদ দিছে। উনি বলতেছে 10 বিঘা জমির উপরে মনে করেন আপনার 10 মণ ধান হইছে, ওই 10 মণের উপর আসবে, অথবা আপনি 3 মণ ধান হইছে 3 মণের উপরে আসবে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো ধান বা ফসল নষ্ট হয়ে যায় সেটা রাজস্ব দিতে হবে না, এটাই বলতেছে। দেখেন, এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজস্ব প্রদানের বাধ্যবাধকতা থেকে কৃষক অনেকটাই মুক্তি পেয়ে যায়। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য নতুন রাস্তা করেন, পুরান রাস্তার সংস্কার করেন। ঠিক আছে, আলাউদ্দিনের আমলে দাগ ও হুলিয়া প্রথা কঠোরভাবে বহাল রাখেন, সামরিক বাহিনীর বেতন বাড়িয়ে দেন, ঘোড়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরকারি চিঠিপত্র আনা নেওয়ার, যাকে উলাক বলা হয়, এই ব্যবস্থাটা করেন। প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করে তোলেন, জনসাধারণের উন্নয়নের জন্য তিনি রাজস্ব হ্রাস এবং সেচ ব্যবস্থার উন্নতি সাধন করেন। কৃষকের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করেন, ডাক বিভাগের পুনর্গঠন ও সংস্কার করে তিনি সালতানাতের মাঝে সংবাদ আদান প্রদানটা খুব দ্রুততর করেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে চৌকি দুর্গ নির্মাণ করে নিরাপত্তা নিশ্চিত করেন। দিল্লির অদূরে মানে তুগলকাবাদ নামে একটা দুর্গ নির্মাণ করেন, তুগলকাবাদ। ঠিক আছে, এই দেখেন এইটাই হচ্ছে সেই তুগলকাবাদ দুর্গ। এবার দেখেন দাক্ষিণাত্য উড়িষ্যা বিজয়। আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তেলেঙ্গানার রাজা দ্বিতীয় প্রতাপ দিল্লির আনুগত্য অস্বীকার করে সুলতান জুনা খানকে তার ছেলে ওই যে মহম্মদ তুগলক জুনা খানকে তেলেঙ্গানার বিরুদ্ধে পাঠান। যুবরাজ জুনা খান বরঙ্গল দুর্গ আক্রমণ অবরোধ করেন। বিপক্ষ সেনাদের চরম প্রতিরোধ ও মহামারী দেখা দিলে তিনি অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হন। এর অল্প দিন পরে তিনি আবার বরঙ্গল আক্রমণ করে দ্বিতীয় প্রতাপকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। নতুন নাম রাখানো হচ্ছে সুলতানপুর। ভালো কথা। বাংলা বিজয়, এই যে এটা ইম্পর্টেন্ট, ওই সময় বাহাদুর শাহ বাংলা মোটামুটি দখল করে নিচ্ছিল অনেকটা। এরপর তিনি বঙ্গে নজর দেন। বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজের মৃত্যুর পরে তার সন্তানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। এই সুযোগে তিনি কি করেন, সুলতান গিয়াসউদ্দিন তুগলক বাংলা আক্রমণ করেন। তিনি শামসুদ্দিনের বড় ছেলে গিয়াসউদ্দিন বাহাদুরকে বন্দী করেন এবং ছোট ছেলে নাসিরউদ্দিন ইব্রাহিমকে বাংলার শাসক হিসাবে নিযুক্ত করেন। বাংলায় সামরিক সাফল্য অর্জন সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সর্বশেষ কৃতিত্ব। বঙ্গ বিজয়ের আনন্দে জুনা খান মানে তার বাবাকে কি করে একটা সংবর্ধনা অনুষ্ঠান দেন। ওই সংবর্ধনা অনুষ্ঠান নিচে পড়ে তিনি মারা যান। অনেকেই বলে ওনাকে খুন করছে, অনেকে বলে একটা অ্যাক্সিডেন্ট, যাই হোক উনি শেষ পর্যন্ত মারা গেছেন।
তাহলে মোটামুটি হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক বাংলা জয় করছে এবং দাক্ষিণাত্য মধ্য যে রাজাগুলো স্বাধীন হতে চাইছে তাদের হচ্ছে লাগাম টেনে ধরছে। এইবার আসেন মোহাম্মদ বিন তুগলক। তার প্রকৃত নাম হচ্ছে জুনা খান, তিনিও প্রতিভাবান শাসক ছিলেন, ভালো কথা। দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন। 26 বছর শাসনের প্রথম 13 বছর তার ভালোই কাটছিল, পরের 13 বছর তার যথেষ্ট পরিমাণ অশান্তির মধ্যে কাটে। এই সময় তার কিছু কিছু সিদ্ধান্ত সফল না হয় ইতিহাসে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। দেখেন বিদ্রোহ দমন, তার রাজত্বের প্রথম দিকে বেশ কয়েকটা বিদ্রোহ দেখা দেয়। 1327 সালে দেখেন বাহাউদ্দিন দক্ষিণাত্যের গুলবার্গায় বিদ্রোহ করে, সুলতান তাকে পরাজিত করে। বাহাউদ্দিন কাম্পিল রাজ্যে আশ্রয় নেয়, ফলে কাম্পিল রাজ্য দখল করে। এরপর তিনি কি মানে হয়সল দখল করেন। এরপর দাক্ষিণাত্যের বিজয়িত রাজ্যগুলো সরাসরি দিল্লির শাসনে নিয়ে আসেন। এইখানে মোহাম্মদ তুগলকের একটা মানে বলতে পারে আমাদের মতো হচ্ছে একটা ভুল থাকতে পারে এটা, কারণ যেখানে আলাউদ্দিন খলজির মতো শাসকরাও দাক্ষিণাত্যকে সরাসরি নিজের নিয়ন্ত্রণে নেন নাই, সেখানে মোহাম্মদ তুগলক দাক্ষিণাত্যের বিজিত রাজ্যগুলোকে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দিল্লি থেকে বসে দক্ষিণ ভারত হচ্ছে শাসন করাটা কিন্তু স্বাভাবিক বিষয় না। দাক্ষিণাত্যে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, মুলতানের শাসক বাহরাম খান বিদ্রোহ করলে সুলতান তাকে পরাজিত করে। এবার দেখেন মোহাম্মদ তুগলকের সমালোচনা করা হয় কেন, তার কি কি কাজের জন্য সমালোচনা করা হয়। এক নম্বর হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। দেখেন আগে আমরা দেখি দেবগিরির পজিশনটা কোথায়। এই দেখেন মনে করেন এইখান থেকে এসে এইখানে দেবগিরি, মানে দিল্লি থেকে থেকে এইখানে দেবগিরি, তো মোটামুটি অনেক দূর। আমরা ম্যাপ থেকে এটা দেখতেছি, এটা কিন্তু ছোটোখাটো বিষয় না, মাত্র 1 বিঘা এমন তো না, এখানে শত শত মাইল দূরে একটা রাজধানী করার প্ল্যান করতেছিল। দেখেন তার সাম্রাজ্য প্রায় উত্তর দক্ষিণ ভারতে বিস্তৃত ছিল। মুসলিম শাসনের সূচনা লগ্ন থেকে দাক্ষিণাত্য বিশৃঙ্খলা কেন্দ্রবিন্দু ছিল। তুলনামূলক এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা কম ছিল। দিল্লি থেকে অনেক দূরে অবস্থিত থাকা এর নিয়ন্ত্রণ কষ্টসাধ্য ছিল। তাছাড়া মোগল আক্রমণের হুমকি সবসময় ছিল। মুসলিম জনসংখ্যা যেন বাড়ে এবং মুসলিম সংস্কৃতির যেন প্রয়াস ঘটে, তিনি কী করে দাক্ষিণাত্যের নিকটবর্তী দেবগিরিতে দ্বিতীয় রাজধানী স্থাপনের পরিকল্পনা নেয়। এর নতুন নাম দেন হচ্ছে দৌলতাবাদ। কিন্তু দেবগিরির পরিবেশ অনেক অনুকূলে ছিল না, মানে বেশ প্রতিকূল ছিল, অনেকে পথে মারা যান। পরবর্তী সুলতান এই পরিকল্পনাটা প্রত্যাহার করে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন দেশ চালাবেন কোনো সিদ্ধান্ত যদি আপনাকে প্রত্যাহার করতে হয় বা চেঞ্জ করতে হয় তখনই কিন্তু ধরা খাবেন আপনি, ঠিক আছে। রাজাকে অনেক স্ট্রং থাকতে হবে। হ্যাঁ, জনসমর্থনে এটা বলছে, জনগণ এটা বলতেছে, ফেসবুকে এটা লেখালেখি করতেছে, এই জন্য আমি কি করতাম সব প্রত্যাহার করে নিতেছি। হ্যাঁ, অনেক সময় লজিক্যালি প্রত্যাহার করা হইতে পারে, অনেক সময় ইলজিক্যালিও করা হইতে পারে, ঠিক আছে। এই জন্য রাজাকে অনেক স্ট্রং থাকতে হবে। উল্লেখ্য রাজনৈতিক দিক থেকে ব্যর্থ হলো, এর সামাজিক ও ধর্মীয় প্রভাব ছিল। কারণ দিল্লি থেকে যে সমস্ত আলেম দেবগিরিতে গেছিল তারা আর ফেরত আসলেই দেবগিরিতেই ছিল, যার ফলে সেখানেও কি হয় একটা মুসলিম কালচার বিল্ড আপ হয় ওইখানে। খোরাসান অভিযান পরিকল্পনা দেখেন, ট্রান্স অক্সিয়ান মানে মধ্য এশিয়ার অঞ্চল কথা বলতেছে। ট্রান্স অক্সিয়ানরা আমির তারমাসিরিনকে খোরাসানের আমির সোবহান বিতাড়িত করে, মানে আমিরের নাম হচ্ছে তারমাসিরিন, একে কি করে খোরাসানের আমির বিতাড়িত করে। বেশ কিছু খোরাসানি আমিরও তারমাসিরিন সুলতানের নিকট আশ্রয় নেয়। তো তখন দেখেন তখন মোহাম্মদ বিন তুগলকের কিন্তু বিশাল রাজ্য, তারা সুলতানকে কি বলে যে খোরাসান অভিযান করেন। ভাই আপনার এই সুযোগ, খোরাসানের মধ্যে যার মধ্যে মারামারি করতেছে, আপনি এখনই খোরাসানের মধ্যে আক্রমণ করেন। আগে আমরা দেখিনি খোরাসান জায়গাটা কেমন, এই দেখছেন এই বিশাল জায়গাটা হচ্ছে খোরাসান বা গ্রেটার খোরাসান। তো এখন দেখেন এইটাকে যদি আমি দখল করতে হয় আমার তো বিশাল লেভেলের একটা সেনাবাহিনী দরকার, ঠিক না। এটাই তারা সুলতানকে খোরাসান অভিযানের জন্য উৎসাহ দেন। তখন মধ্য এশিয়া বিরাজমান রাজনৈতিক অবস্থা বিবেচনা এটা বাস্তব ছিল। পারস্য সীমান্তে তখন মোগল নেতা তারমাসিরিন ও মিশরের সুলতান নাসির হামলা চালাচ্ছিল। এই সুযোগে খোরাসান আক্রমণ যুক্তিযুক্ত ছিল, যে খোরাসানের মধ্যে বিভিন্ন শক্তি পরস্পর লড়াই করতেছে, আমরাও এই সুযোগে খোরাসানটা দখল করে নিব। যাই হোক, সুলতান এই জন্য 3,70,000 কি হয়েছে 3,00,000 উচিত লক্ষ্য দেখছেন, 3,70,000 সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করে, এদেরকে আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে আনে। অসংখ্য রাজপুত সহ অনেকে এই বাহিনীতে যোগ দেয়। সুলতানের প্রস্তুতি পর্বের শেষ দিকে তারমাসিরিন ক্ষমতাচ্যুত হয় এবং মিশর ও পারস্য সম্রাটের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হলে এই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এতদিন প্রায় 1 বছর যাবৎ সেনাবাহিনী গঠন করার পরে এই পরিকল্পনা বাতিল।
প্রায় 1 বছর এই বিশাল বাহিনীর পিছনে অর্থ ব্যয় হয় এবং ওই বিশাল বাহিনী সালতানাতের যেটা হুমকি হয়ে দাঁড়ায়। এটা এরা যদি বিদ্রোহ করে বসে পুরা তো সালতানাত শেষ। তা দেখেন তারপর 1 লাখ সেনা রেখে বাকিদেরকে বিদায় করে দেওয়া হয়। এই যে একটা অর্থ গেল, একটা মানে হচ্ছে তার রাজস্ব ব্যয় হইলো, এই জিনিসগুলোর জন্য তাকে সমালোচনা করা হয়। কারাচিল অভিযান দেখেন, হিমালয়ের পাদদেশে একটা পার্বত্য অঞ্চলের নাম হচ্ছে কারাচিল। এখানে পাহাড়ি জনগোষ্ঠী খুবই উদ্ধত প্রকৃতির ছিল। এরা দেশের আইন শৃঙ্খলা টিঙ্খলা কিছুই মানত না। সুলতান তাদেরকে দমনের জন্য বাহিনী পাঠান। এটা হচ্ছে নগরগড় অভিযানের অংশ বিশেষ, কারণ এর মাধ্যমে যত উত্তরাঞ্চলের সীমান্ত সুরক্ষিত থাকে আর এই অঞ্চলে একটা শক্তিশালী হিন্দু রাজা রাজত্ব করত, তাকে দমন করা ছাড়াও হিমালয়ের অঞ্চলে চীনা অভিযান বন্ধ করা ছিল সুলতানের উদ্দেশ্য। যথাযথ প্রস্তুতি নিয়ে খসরু মালিককে সেনাপতি করে কারাচিল অভিযানে পাঠানো হয়। যোগাযোগ ব্যবস্থার জন্য বিঘ্নিত না হয় সেজন্য বিশেষভাবে লক্ষ্য করা হয়। সেনাপতি প্রথম দিকে সফলতা অর্জন করে, ভালো কথা। দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টিপাত শুরু হয় এই সময় এবং সুলতানের বাহিনী মহামারী প্লেগ রোগের আবির্ভূত হয় এবং উপজাতিরা ভয়ঙ্কর আক্রমণ করে, ফলে সুলতানের বাহিনী পুরোপুরি শেষ হয়ে যায়। তো কারাচিল অভিযানও কি ব্যর্থ হয়েছে। প্রতীকী মুদ্রার প্রচলন, দেশে সোনার অনুপাতে রূপার অভাব দেখা দিচ্ছিল। দেশ থেকে প্রচুর স্বর্ণ মুদ্রা বিদেশে পাচার হচ্ছিল। দেশের অর্থনীতির কথা চিন্তা করে তিনি তামার মুদ্রার প্রচলন করছে। তামার মুদ্রা, যে না স্বর্ণ বা রূপা এগুলো এখন থেকে মুদ্রা হিসেবে কাউন্ট হবে না। তো মুদ্রা যেন জাল না হয় সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে সুলতানের প্রচুর পরিমাণে ক্ষতি হয়, দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। যেহেতু তামার মুদ্রার কথা বলতেছে, সবার ঘরে টাকশাল আছে, সবাই যে যার মতো করে হচ্ছে মুদ্রা বানানো শুরু করছে। পরবর্তীতে তামার মুদ্রা ফিরিয়ে নেওয়া হয়। দেখছেন, এই যে একটা ভুল। দোয়াবে কর বৃদ্ধি, একটা দৌলতাবাদে দ্বিতীয় রাজধানী স্থাপন, তারপর দেখেন কারাচিল অভিযান ইত্যাদি ব্যর্থ হওয়ার কারণে তার রাজকোষে ব্যাপক ক্ষতি হয়। সুলতান ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির প্রস্তাব করে। দোয়াব একটা উর্বর একটা জমি ছিল। দুর্ভাগ্যক্রমে পরপর কয়েক বছর অনাবৃষ্টির কারণে দোয়াবে দুর্ভিক্ষ দেখা দেয়। অতিরিক্ত কর না দিতে পারে কি করে কৃষকরা হচ্ছে বন জঙ্গলে পালায়া যায়। তো এইটা যখন সুলতানের কানে গেছে তখন তিনি কৃষকদেরকে বড় টাকা ঋণের ব্যবস্থা করছে। তারপর হচ্ছে আগের কর যে ব্যবস্থা ছিল ওইটাই রাখছে, দোয়াবের যে নতুন করে কর বৃদ্ধি করছে সেটা বাদ দিয়ে দিচ্ছে। তো সার্বিক চাষাবাদের পূর্বের অবস্থায় আসতে বেশ সময় লাগে। সুলতানের এই সকল পরিকল্পনা ব্যর্থ হয়, দেশে বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয়। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়েন। বুঝা গেছে বিষয়টা। তো এবার দেখেন, এই যে যখন একজন রাজার এতগুলা ডিসিশন মানে মেজর ডিসিশন ফল করে, তখন জনগণের থেকে তার আস্থাটা উঠে যায়। তারপর হচ্ছে অন্যান্যরা বিদ্রোহ করবে, এটাই স্বাভাবিক। দেখেন 1335 সালে মাবারের শাসক জালালউদ্দিন স্বাধীনতা ঘোষণা করে, সুলতান তার বিরুদ্ধে যায়। পথে তার সেনাবাহিনী কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে তিনি দৌলতাবাদ ফিরে যান, ফলে মাবার অঞ্চল স্বাধীন হয়ে যায়। দেখছেন 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ, এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, উনি সোনারগাঁয়ে স্বাধীনতা ঘোষণা করেন। মোহাম্মদ তুগলক বাংলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে ব্যর্থ হন। সুলতান সার্বিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শেষ। 1341 সালে আমির আইনুল মুলক দাক্ষিণাত্যে বিদ্রোহ করে, সুলতান তাকেও পরাজিত করেন এবং সসম্মান পদে নিয়োগ করেন। পরবর্তী দক্ষিণ ভারতের রাজনৈতিক সংকট প্রবল আকার ধারণ করে। 1344 সালে দেখেন দাক্ষিণাত্যের হিন্দু সামন্তদের সাথে জোটবদ্ধ হয়ে মুসলিম শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। মানে 1344 সালে দাক্ষিণাত্যে যে হিন্দু শাসকরা ছিল তারা জোটবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে অ্যাটাক শুরু করে। মুসলিম শাসনের অবসান ঘটে এবং স্বাধীন হিন্দু রাজ্যের অভ্যুত্থান ঘটে। মূলত তখন দেবগিরি ও গুজরাট ছাড়া বাকি এলাকায় সুলতানের কর্তৃত্ব লোপ পায়। শুধু কোথায় কোথায় আছে দেবগিরি আর গুজরাট। এই সময় এই রাজ্যগুলোতে বিদ্রোহ দেখা দেয়। এইভাবে পুরো দাক্ষিণাত্য হাতছাড়া হয়ে যায়। সুলতান এই বিদ্রোহ দমন করতে গিয়েই 1351 সালে কি অসুস্থ হয়ে মারা যান। তা শেষ পর্যন্ত সুলতান পারিলেন না। এবার আমরা দেখব ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ তুগলকের মৃত্যুর পরে নেতৃত্বের অভাবে সেনাদের মধ্যে হতাশা সৃষ্টি হয় এবং বেতনভুক্ত মোগল সেনারা লুটপাট শুরু করে। ঠিক আছে, সুলতানের যেহেতু কোনো সন্তান ছিল না, কাউকে উত্তরাধিকার মনোনীত করা যায় নাই, এমন বিশৃঙ্খল পরিস্থিতি দূর করার জন্য ভাতিজা ফিরোজ শাহকে ক্ষমতায় বসানো হয়। ইতিমধ্যে ওয়াজির খান নামের জনৈক ব্যক্তি সুলতানের পুত্ররূপে পরিচয় দিয়ে দিল্লি সিংহাসন শুরু করে। দেখছেন, মানে নকল পুত্র। সুলতানের নিজের কোনো পুত্র নাই, কিন্তু আরেকজন এসে বলতেছে হ্যাঁ আমার বাপে সুলতান, এই টাইপের, আমার মারে বিয়ে করছে। ফিরোজ শাহ দিল্লিতে গেলে সে আত্মসমর্পণ করে। 1351 সালে ফিরোজ শাহ সিংহাসনে বসেন। তিনি 37 বছর দেশ শাসন করছে। এর মধ্যে দ্রব্যমূল্যও কম ছিল, দেশে কোনো দুর্ভিক্ষও দেখা দেয় নাই, কোনো বড় ধরনের বিদেশি আক্রমণও হয়নি। এখন এই ফিরোজ শাহ তুগলক কি কাজ করছে? ফিরোজ শাহ তুগলক 1 নম্বর হচ্ছে বাংলা অভিযান। দেখেন
বিজেতা হিসাবে ফিরোজ শাহ তুগলক তেমন একটা কাজ করতে পারেনি, মানে রাজ্য জয় হিসাবে ফিরোজ শাহ বড় একটা অবদান রাখতে পারেনি। পূর্বের সুলতানদের আমলে স্বাধীন হওয়া যে কয়টা রাজ্যে তিনি পুনর্দখলের চেষ্টা করেও ব্যর্থ হন। তো দেখেন 1353 সালে বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের জনক, ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নেন। ফিরোজ শাহ পান্ডুয়া দখল করে সেখানে অবস্থান করতে থাকেন। ইতিমধ্যে বাংলায় ভয়ঙ্কর বর্ষা দেখা দিলে তিনি ফিরে যেতে বাধ্য হন। কি করে দেখেন, ইলিয়াস শাহ কোনো সরাসরি অ্যাটাকে যায় না, সে কি করে দুর্গে বসে থাকে যে ঠিক আছে বর্ষাকালটা আসুক। তো বর্ষাকাল আসলে রোগের প্রকোপ বেড়ে যায়, মশা অনেক পরিমাণে বেড়ে যায়। তো দেখেন এইগুলা দেখে শেষ পর্যন্ত ফিরোজ শাহ দিল্লিতে চলে যেতে বাধ্য হয়েছে। উভয়ের মধ্যে সন্ধি হয়, যেখানে ইলিয়াস শাহের শাসনকে বৈধতা দেওয়া হয়। এই জন্যই আমরা বলি হচ্ছে ইলিয়াস শাহ হচ্ছে স্বাধীন সার্বভৌম শাসক। পরবর্তী ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহের আমলে আবার অভিযান পরিচালনা করা হয়। এক্ষেত্রে একডালা দুর্গ জয় করতে ফিরোজ শাহ ব্যর্থ হন। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে সন্ধি হয়, বাংলা জয় করতে তিনি ব্যর্থ হয়েছে। অন্যান্য রাজ্য আক্রমণ, ফিরোজ শাহ দ্বিতীয়বার বাংলা অভিযানের সময় উড়িষ্যার রাজা বাংলার পক্ষে যোগ দেয়। ফলে দেখেন বাংলার পক্ষে যোগ দিছে, ফলে সুলতান উড়িষ্যা আক্রমণ করেন। সুলতানের আক্রমণে ভীত হয়ে উড়িষ্যা রাজা সন্ধি করতে বাধ্য হয়। প্রতি বছর সুলতানকে কয়েকটা হাতি পাঠানোর অঙ্গীকার করা হয়। সুলতান পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরটা ধ্বংস করে ফেলে। মোহাম্মদ তুগলকের মৃত্যুর পর নগরকোটের রাজা দিল্লির অধীনতা অস্বীকার করে। ফিরোজ শাহের আক্রমণের সংবাদ পেয়ে নগরকোটের রাজা দুর্গে আশ্রয় নেয়। প্রায় 6 মাস দুর্গ অবরোধ রাখার পর উভয় পক্ষের মধ্যে সন্ধি হয়। রাজা সুলতানের অধীনতা মেনে নেয় এবং সুলতানকে বহুমূল্য উপহার দেয়। নগরকোট মন্দির থেকে ফিরোজ শাহ 300 মূল্যবান সাংস্কৃতিক গ্রন্থ নিয়ে আসেন, যেটা তার সভাপতি আজউদ্দিন দেখেন দালাইলে ফিরোজ শাহী শিরোনামে ফার্সিতে অনুবাদ করছেন। যোদ্ধা হিসেবে দেখেন জনহিতকর কার্যাবলী, এটা কিন্তু ইলিয়াস শাহের মারাত্মক পরিমাণে ছিল জনহিতকর কার্যাবলী। যোদ্ধা হিসেবে তিনি তেমন খ্যাতি লাভ না করলেও ফিরোজ শাহ জনহিতকর কাজের জন্য খ্যাতি লাভ করেন। জনকল্যাণটাই ছিল তার মূল শাসন ব্যবস্থার মূল লক্ষ্য। শরীয়তের বিধি ব্যবস্থা অনুসারে যতটুকু পারতেন দেশ শাসন করতেন। মিশরের খলিফার কাছ থেকে 2 বার হচ্ছে সনদ লাভ করছেন। হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করছেন, যেটা পরবর্তীতে অনেক পরে আকবর উঠাই দিছিল, আবার আলমগীর করছিল, এটা ইম্পোজ করছিল। পূর্ববর্তী সুলতানের আমলে ক্ষতিগ্রস্ত লোকদেরকে ক্ষতিপূরণ দেন। জায়গির প্রথা পুনরায় চালু করেন। সমস্ত সাম্রাজ্য জায়গিরে বিভক্ত করে তা আমিরদের মধ্যে বন্টন করে দেন। এতে সুলতানের কর্তৃত্ব মানে সরকারি কর্মচারী যারা আছে এদেরকে কিন্তু উনি খুশি রাখেন। দেখছেন আমাদের সময় কিন্তু সেম জিনিসটা, যে সরকারি কর্মচারী বা আমলাদেরকে কিন্তু খুশি রাখা হয়। এতে সুলতানের কর্তৃত্ব সাময়িকভাবে প্রতিষ্ঠিত হলো, শেষ পর্যন্ত তার সাম্রাজ্যের জন্য হুমকি ছিল। কেন? তখন হলো কি সেনাবাহিনী বা বিভিন্ন আমির যারা আছে এরা কি এই জমির লোভে হচ্ছে কাজ করা শুরু করে। জমির লোভে, জমি নাই কাজ করব না এই টাইপের। তিনি 4 প্রকারের কর আদায় করেন: খারাজ, জিজিয়া, জাকাত, খুমস। সবগুলোই কিন্তু ইসলামী পরিভাষায় কর। এগুলো ছাড়া অন্যান্য সব কর তুলে নেন। মুহাম্মদ তুগলক চালু করার সব ধরনের তাকাবি ঋণ মওকুফ করেন। তারপর ব্যবসায় উন্নতির জন্য তিনি অনেক প্রান্তিক কর উঠায় দেন। এই সময় সাধারণ মানুষ অর্থবিত্তে সম্পদশালী হয়ে ওঠে, প্রচুর টাকা পয়সা পায়। তামা ও রূপা মিশে বিশেষ ধরনের মুদ্রা চালু করেন। ভারতের ইতিহাসে তিনি প্রথম আধুলি, সিকি, আনি, দুয়ানি, খুচরা ইত্যাদি এগুলা করেন। এরপর দেখেন যৌতুকের জন্য যেসব মেয়েদের বিবাহ হইতো না তাদেরকে বিবাহ দপ্তর থেকে হেল্প করা হইতো। চাকরি পাওয়ার জন্য চাকরির দপ্তর খুলেন। দারুস সাফা নামে একটা বিশাল হসপিটাল তৈরি করেন। তারপর দেখেন বৃদ্ধদের জন্য দেওয়ানি খয়রত থেকে সাহায্য দেওয়া হয়তো। মানে জনকল্যাণমূলক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি তার মোটামুটি সব কিছুই ফিরোজ শাহের সময় ছিল। তবে প্রতিরক্ষা ব্যবস্থাটা তুলনামূলক দুর্বল ছিল। দেওয়ানি বন্দেগান দাসদের সুবিধার জন্য একটা দপ্তর খুলেন। এই সময় দাসের সংখ্যা ছিল প্রায় 1,80,000। বিশাল সংখ্যক দাস প্রতিপালনে তার রাজস্বের উপর কর আরোপ করে। তো তারপর দেখেন এই বলা হয়ে থাকে যে এই দাস সমস্যায় কি তুগলক বংশের পতনের অন্যতম কারণ। প্রায় 37 বছর শাসন করার পরে 1328 সালে তিনি মারা যান। তো মোটামুটি আগের যে অস্থিরতা ছিল মুহাম্মদ বিন তুগলকের সময় থেকে এই অস্থিরতা ফিরোজ শাহ আমলে এসে অনেকটাই কমে গেছে। তিনি ফিরোজাবাদ, ফতেহাবাদ, জৌনপুরি, হিসার এই 4টি নগরী স্থাপন করেন। সামন্ত প্রথার উপর ভিত্তি করে তার সেনাবাহিনী গড়ে তোলেন। দেখছেন কি সেনাদের জায়গির দেওয়া হতো। কোনো সেনা বৃদ্ধ বা অক্ষম হয়ে পড়লে তার স্থলে পুত্র, জামাতা, কৃতদাস মানে কোটা আমরা যেটাকে বলি, হ্যাঁ কোটা, এই কোটা সিস্টেমটা চালু করেন। যদিও এর ফলে সেনাবাহিনীর সার্বিক দক্ষতা হ্রাস পায়, তাকে ভারতের শেষ ব্যবস্থার জনক বলা হয়। ফিরোজ শাহের আমলে জনগণ বেশ সুখী সমৃদ্ধে জীবনযাপন করে। এবার দেখেন ফিরোজ শাহর পরবর্তী শাসক। দেখেন ফিরোজ শাহের মৃত্যুর পরে
তার উত্তরাধিকার মারাত্মক গৃহবিবাদে জড়িয়ে পড়ে। 11 বছরের মধ্যে 6 জন সুলতান ক্ষমতায় আসে। তারা প্রভাবশালী, আর তারা মূলত হচ্ছে ক্ষমতায় থাকতে পারে না, তারা ছিল আমলাদের হচ্ছে কি হাতের পুতুল ছিল তারা। আমিরগণ পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছিল। নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1399 সালে সুলতান হন। এমন সময় সমরকন্দের শাসক তৈমুর লং এক বিরাট সেনাবাহিনী নিয়ে এসে ভারতে আক্রমণ করেন। এই যে তৈমুর লং, মানে তুগলক বংশের দুর্বলতার সুযোগে তৈমুর লং এসে আক্রমণ করছে। এবার দেখেন তৈমুর লংকে, তৈমুর লং ছিল হচ্ছে একটা তুর্কি চাকতাই বংশ। এই তৈমুর লংয়ের বংশধররা কিন্তু হচ্ছে মোগল। আমরা যে বাবরের কথা পড়ি, এক পা খোড়া ছিল বলে তাকে লং বলা হতো। সে ইরাক, ইরান, আফগানিস্তান দখল করে ভারতের রাজ্য স্থাপন ও সম্পদ লুট করার উদ্দেশ্যে ভারতে আক্রমণ করে। সুলতান মাহমুদ শাহের সেনাবাহিনী নামমাত্র প্রতিরোধ করার জন্য পরাজিত হয়। তৈমুর দিল্লিবাসীকে বলে যে আমাদেরকে টাকা পয়সা দাও, আমরা কোনো আক্রমণ করব না। কিন্তু দেখেন দিল্লিবাসী এতদিন যে টাকা পয়সা কালেক্ট করছে সেটা কি তৈমুরকে দিবে? কখনোই না। এই জন্য দেখেন তৈমুর ক্ষুব্ধ হয়ে দিল্লিতে গণহত্যা চালায়। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি। প্রচুর পরিমাণে লুট করে তার অনুচর খিজির খানকে লাহোর, এই খিজির খান নামটা মনে রেখেন, সামনে আমরা সৈয়দ বংশের শাসন নিয়ে আলোচনা করব, সেখানে খিজির খানের নামটা আসবে। মুলতানের শাসক নিযুক্ত করে তৈমুর চলে যায়। তৈমুর ভারত ত্যাগ করে, কিন্তু কি ভয় রেখা যায়। তৈমুরের আক্রমণ পর তুগলক বংশের পর ভয়াবহ আঘাত আসে। তৈমুরের ভারত ত্যাগের পর মাহমুদ শাহ দিল্লি ফিরে এলো, গৌরব আর ফিরে পায় না। একের পর এক প্রাদেশিক শাসকরা স্বাধীনতা ঘোষণা করতে থাকে। 1413 সালে মাহমুদ শাহের মৃত্যুর সাথে সাথে তুগলক বংশের পতন ঘটে। প্রায় দেখেন অনেক বছর কিন্তু শাসন করছে তুগলক বংশ। তৈমুরের প্রতিনিধি খিজির খান দিল্লি দখল করে সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন। তৈমুরের আক্রমণ শুধু তুগলক বংশের অবসান ঘটায়নি, দিল্লির সালতানাতেরও কি পতনের কারণ হয়ে দাঁড়ায়। তো এই হচ্ছে আমাদের তুগলক বংশের শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা। সামনে ইনশাল্লাহ আমরা সৈয়দ বংশের শাসন নিয়ে আলোচনা করব। তারপর আমরা বঙ্গে যে বিভিন্ন শাসকরা ছিল তাদের বিস্তারিত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তো ততক্ষণ পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।